হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ঠিক আছো। আমি চলে এসেছি আমার একটা ভুতুরে কাজের গল্প নিয়ে। তো আশা করি তোমার সবাই এটা পছন্দ হবে। তো চলো শুরু করা যাক। আমার নাম অরণ্য রায়। বয়স মাত্র 23। কলকাতার বেলেঘাটার এক কামরার স্যাঁতস্যাঁতে ফ্ল্যাটে আমি থাকতাম মায়ের সঙ্গে। মাঝে মাঝে রাতে ঘুম ভাঙত মায়ের কাশির শব্দে। বাবা চলে গিয়েছিলেন 5 বছর আগে। তারপর থেকে আমার কাঁধে পুরো সংসার। আমি স্নাতক পাশ করেছি, কিন্তু চাকরি নেই। দিনের বেলা 3টে বাড়িতে টিউশনি করি, রাতে ল্যাপটপে গ্রাফিক্সের কাজ করি। যা আয় হয় তাতে ভাড়া, খাওয়া আর মায়ের অর্ধেক ওষুধের খরচও মেটে না। প্রতি রাতে আমি স্বপ্ন দেখতাম, একটা বড় বাড়ি, সেখানে মা হাসছে। সেই স্বপ্নগুলো জেগে উঠে চোখে জল এনে দিত। আমি কি কখনো এই জীবন থেকে বেরোতে পারব? এই প্রশ্নটা আমার মাথার ভিতরে প্রতি সেকেন্ডে ঘুরত। গলিতে বৃষ্টির দিনে কাদা, পাশের বাড়ির চিৎকার, মায়ের যন্ত্রণার শব্দ, সবকিছু আমাকে চেপে ধরত। এক রাতে টিউশনি পড়িয়ে বাড়ি ফিরছি, এমন সময় কোথা থেকে একটা প্যাম্পলেট উড়ে এলো। আমার চোখে পড়ল তাতে লেখা সেই বিজ্ঞাপন। হোটেল শ্যাডো লজে রাতের রিসেপশনিস্ট চাই, মাসিক 50,000 টাকা, থাকা খাওয়া ফ্রি, ডিউটি রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। আমার হৃদয়টা লাফিয়ে উঠল। এত টাকা! যদি এ কাজ পাই, তাহলে মাকে একটা ভালো হাসপাতালে ভর্তি করা যাবে। আমি তৎক্ষণাৎ নিচে দেওয়া নম্বরে ফোন করলাম, কিন্তু ফোন কেটে গেল। সব আশা ভেঙে গেল। পরের দিন সকালে ফোন এলো। ফোনের ওপার থেকে এক গম্ভীর গলায় শোনা গেল, আমি শ্রীমান রায়চৌধুরী, হোটেল শ্যাডো লজের ম্যানেজার। কাল দেওয়া ঠিকানায় চলে আসুন। আমি মাকে বললাম, মা, আমি একটা বড় চাকরি পেয়েছি। 1 মাস পর টাকা পাঠাবো। তুমি শুধু সুস্থ হয়ে থেকো। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে যাস বাবা, অচেনা জায়গা, ঠিক মতো থাকিস। কিন্তু আমি জানতাম না, এই অচেনা জায়গাই আমার জীবনের শেষ জায়গা হতে চলেছে। ট্রেনে সারা রাত জেগে বসে আমি আমার অতীত মনে করছিলাম। ছোটবেলায় একবার ট্রেনে করে বাবার সঙ্গে দার্জিলিং যাওয়া, টয় ট্রেন, চা বাগান, কুয়াশা। সেই স্মৃতি এখন যেন আমাকে বিদ্রূপ করছিল। স্টেশনে নেমে জিপ ধরলাম শ্যাডো লজে যাওয়ার জন্য। জিপ পাহাড়ে উঠতেই কুয়াশা ঘন হয়ে গেল। কালুদা, জিপের ড্রাইভার, বললেন, বাবু, শ্যাডো লজে অনেকে যায়, কিন্তু কেউ বেশি দিন থাকে না। লোকে বলে হোটেলটা ভালো না, আবার কেউ বলে ভূতের হোটেল। আমি হেসে বললাম, টাকার জন্য যাচ্ছি দাদা, দেখি কি হয়। তিনি চুপ করে গেলেন, আর কিছু বললেন না। জিপ যখন মিস্ট হিলসের সামনে থামল, তখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আমি প্রথমবার হোটেলটাকে দেখলাম। ভালো করে দেখলে বোঝা যায়, 3 তলা পুরনো বাড়ির হোটেল। লতা দেওয়ালে পেঁচিয়ে আছে যেন জীবন্ত সাপের মতো। সামনে পুরনো ফোয়ারা, পাথরের দেবীমূর্তি, কিন্তু জল নেই, শুধু শুকনো পাতা। প্রবেশদ্বারের দুপাশে গ্যাস ল্যাম্প জ্বলছে। লাগছিল যেন আমি কোনো পুরনো যুগের কোনো বাড়িতে এসে পড়েছি। ভেতরে ঢুকতেই কাঠের মেঝে আমার পায়ের নিচে কেঁপে উঠল। লবিতে বিশাল ঝাড়বাতি, কাচের টুকরো ঝিকমিক করছে যেন হাজারটা চোখ। দেওয়ালে লাগানো এক অয়েল পেইন্টিং, ব্রিটিশ অফিসার আর তাদের স্ত্রীরা, সবাই যেন সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। বাতাসে পুরনো বইয়ের গন্ধ আর একটা অদ্ভুত ঠান্ডা মিষ্টি সুবাস, সবকিছু মিলে এক অদ্ভুত ভয়াবহ পরিবেশ তৈরি করছে। ম্যানেজার শ্রীমান রায়চৌধুরী এগিয়ে এলেন। দেখে মনে হলো বয়স তার 50-এর কাছাকাছি, সাদা চুল, চোখ দুটো কূপের মতো গভীর। তিনি আমাকে বসিয়ে গরম চা দিলেন। বললেন, ছেলে, এ কাজে টাকা অনেক, কিন্তু দায়িত্ব তো আছে, কিছু নিয়ম যা তোমায় মেনে চলতে হবে। এই কাগজটা পড়ে নাও। কোনো প্রশ্ন নয়, কোনো নিয়ম ভাঙবে না। কাগজটা হলুদ, কালি ম্লান। আমি পড়লাম। কাগজে লেখা নিয়মগুলো হলো: নিয়ম 1, রুম 666-তে কখনো দরজায় নক করো না, ভেতরে যাই শোনো না কেন। নিয়ম 2, রুম 666 থেকে ফোন এলে ঠিক 3 বার রিং হতে দাও, তারপর তুলো। প্রথমে কথা বলো না।
তুমি কি এখনো আছো? কেউ জিজ্ঞাসা করলে তৎক্ষণাৎ ফোন কেটে দেবে। নিয়ম 3, রাত 2টো থেকে 2:17 সময় হলঘরের ক্যামেরায় তাকাবে না। তাকালে দেখবে রুম 666-র বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সে গেস্ট নয়। নিয়ম 4, কোনো গেস্ট রুম 666-র চাবি চাইলে রেজিস্ট্রি চেক করো। নাম থাকলে দাও, না থাকলে হেসে বলো চাবি তোমার কাছে নেই। নিয়ম 5, ঠিক 3:13 রুম 666 থেকে নক শুনবে। উত্তর দেবে না, নড়বে না। নকের শব্দ যদি ফ্রন্ট ডেস্কে চলে আসে, চোখ বন্ধ করে রাখো। নিয়ম 6, সিস্টেমে রুম 666 খালি দেখালেও বিশ্বাস করো না। ওটা কখনো খালি নয়। কাউকে পাঠাবে না। নিয়ম 7, যদি ওরা ভেতর থেকে নক করে, ততক্ষণাৎ বিল্ডিং ছাড়ো। জিনিসপত্র নেবে না, পিছনে তাকাবে না, কারণ শেষ রিসেপশনিস্ট। এখনো রুম 666-র বর্তমান অধিবাসী। আমি হেসে বললাম, স্যার এগুলো স্রেফ গল্প তো। তিনি কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, রাত 10টায় দিয়ে তোমার ডিউটি। আমি আমার ঘরে গেলাম। ছোট্ট ঘর, পুরনো খাট, দেওয়ালে একটা আয়না। আয়নায় নিজেকে দেখে আমি চমকে উঠলাম। আমার চোখ দুটো যেন অন্য কারো। রাত 10টায় আমি ফ্রন্ট ডেস্কে বসলাম। লবি নিস্তব্ধ, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক। বাইরে ঘন কুয়াশা। আমি মোবাইলে মাকে ফোন করলাম। মা, সব ঠিক আছে, কিন্তু ওপারে শুধু শ্বাসের শব্দ। ঠিক 12টায় প্রথম শব্দ। রুম 666 থেকে মেয়েলি হাসি। এসব কি? নিয়ম 1 মনে করে আমি চুপ করে রইলাম। আমি ভাবলাম, 1 মাস, মাত্র 1 মাস কাজ করে আমি ফিরে যাব। এইসব নিয়ম শুধু ভয় দেখানোর জন্য। কিন্তু লাগছিল হোটেলের দেওয়ালগুলো যেন আমার কথা শুনছিল। রাত 1টায় লবির আলো কমে গেল। আমি চেয়ারে হেলান দিয়ে বসে আমার ছোটবেলার স্মৃতি মনে করছিলাম। বাবার সঙ্গে ফুটবল, মায়ের হাতের রান্না, পুজোর দিন। সেই দিনগুলো এখন অনেক দূরের। হঠাৎ রুম 666-র দরজায় আঁচড়ের শব্দ। আমি চোখ বন্ধ করলাম। নিয়ম 1। আমি নড়লাম না। আমার মনে হচ্ছিল শরীর কেমন করছে, আমার আত্মা ধীরে ধীরে এই হোটেলের সঙ্গে মিশে যাচ্ছে। বাইরের কুয়াশা আরো ঘন। ঘড়িতে 2টো বাজল, আর কিছু শোনা গেল না। হোটেলটা 1997 সালের ব্রিটিশ আমলের। লাল ইটের দেওয়ালগুলো যেন শতাব্দীর পুরনো ক্ষত। আমি যখন লবিতে বসেছিলাম, তখন মনে হচ্ছিল প্রতিটি ছবির চোখ আমাকে অনুসরণ করছে। বাতাসে ঠান্ডা ভাব ভাসছিল। আমি বারবার মায়ের কথা ভাবছিলাম। ঘরে মা এখন একা, হয়তো ওষুধ খেয়ে শুয়ে আছেন। আমি যদি এই 50,000 টাকা প্রতি মাসে পাই, তাহলে মায়ের চিকিৎসা শেষ হয়ে যাবে। আমি একটা নতুন জীবন শুরু করতে পারব। কিন্তু গভীরে কোথাও একটা অস্বস্তি হচ্ছিল, যেন এই হোটেল আমাকে ডাকছে। রাতের প্রতিটি মুহূর্ত আমার কাছে অসীম লম্বা মনে হচ্ছিল। দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা যেন আমার হৃদস্পন্দনের সঙ্গে মিলে যাচ্ছিল। আমি চেয়ারে হেলান দিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম কিনা জানি না, কিন্তু হঠাৎ একটা ঠান্ডা হাওয়া স্পর্শ আমার ঘাড়ে লাগল। আমি চোখ খুলে দেখলাম লবির আলো আরো কমে গেছে। বাইরের কুয়াশা জানালার কাছে থেমে আছে যেন জীবন্ত প্রাণী। আমি উঠে জানালার কাছে গেলাম। কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। আমি ফিরে এসে আবার বসলাম। মনে মনে নিয়মগুলো পড়তে লাগলাম। নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3। আমি জানতাম না কাগজের একদম নিচে লুকানো নিয়ম 8 আছে, আমি পড়িনি। আর সেই না পড়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। কাগজের নিচের অংশটা লুকানো ছিল, আমি দেখিনি। যদি দেখতাম, হয়তো সেদিনই পালিয়ে যেতাম। কিন্তু ভাগ্যের খেলা এমনই। রাত 4টের পর থেকে হোটেলটা যেন আরও জীবন্ত হয়ে উঠল। কাঠের মেঝে মাঝে মাঝে কেঁপে উঠছিল। দেওয়ালের ফাটলে শব্দ। আমি চুপ করে বসে রইলাম। মায়ের মুখটা চোখের সামনে ভাসছিল। আমি ফোন করার চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্ক নেই। শুধু একটা অদ্ভুত শূন্যতা। এইভাবে আমার প্রথম রাত কাটল।
সকাল 6টায় যখন ম্যানেজার এলেন তখন আমার চোখ লাল। তিনি শুধু হাসলেন, বললেন, প্রথম রাত ভালো কেটেছে। আমি হেসে ঘাড় নাড়লাম, বললাম, 666তে কি কোনো মেয়ে আছে? তিনি বললেন, শুধু তুমি তোমার কাজ করো। ওখানে কি আছে সেটা তো আমিও জানি না। তারপর চলে গেলেন। শরীর ক্লান্ত থাকায় আর কিছু জিজ্ঞাসা করলাম না। আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। আয়নায় নিজেকে দেখে মনে হচ্ছিল আমার চেহারা বদলে যাচ্ছে, চোখ দুটো আরো গভীর। আমি জানতাম না এই হোটেল আমার আত্মাকে ধীরে ধীরে গিলে ফেলছে। 50,000 টাকার লোভ আমাকে এখানে টেনে এনেছে, কিন্তু এখন মনে হচ্ছে এই টাকার জন্য আমার জীবন দিতে হবে। পরদিন আবার রাত ঠিক 10টা বাজার পর থেকে আমি ফ্রন্ট ডেস্কে গিয়ে বসলাম। লবির বিশাল ঝাড়বাতিটা আলো ধীরে ধীরে কমে আসছিল, যেন কেউ আলো নিভিয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে দিচ্ছে। দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা আমার বুকের ভিতরে প্রতিধ্বনিত হচ্ছিল। বাইরে ঘন কুয়াশা এতটাই ছিল যে জানালা দিয়ে কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক 12টা বাজতেই প্রথম শব্দটা এলো, রুম 666 থেকে। সেই মেয়েলি হাসি, হালকা কিন্তু এত স্পষ্ট যে আমার কানে বাজছিল প্রতি রাতের মতো। নিয়ম এক মনে পড়ল, রুম 666তে কখনো দরজায় নক করো না, ভেতরে যাই শোনো না কেন। আমি চেয়ারে বসে ভাবছিলাম, দিনে তো কাউকে দেখিনি ওই রুমে যেতে, তাহলে কে আছে ওখানে? রাত 1টা বাজল। লবির আলো আরো কমে গেল। আমি চেয়ারে হেলান দিয়ে বসে আমার ছোটবেলার স্মৃতি মনে করছিলাম। বাবা যখন আমাকে নিয়ে দার্জিলিংয়ের চা বাগানে নিয়ে গিয়েছিলেন, তখন আমার বয়স 8। টয় ট্রেনে চড়ে আমরা হাসছিলাম, মায়ের হাতের মাংসের ঝোলের গন্ধ। সেই স্মৃতিগুলো এখন যেন অনেক দূরের। হঠাৎ রুম 666 দরজায় আঁচড়ের শব্দ, যেন কেউ নখ দিয়ে কাঠ কাটছে। আমি চমকে উঠলাম, ভাবছিলাম একবার গিয়ে দেখি কোনো চোর নয় তো। তারপর আমার মনে পড়ল নিয়ম 1। আমি বসে রইলাম। প্রতিটা নিয়ম আমাকে রুম 666 থেকে দূরে থাকতে বলছিল। হয়তো ওখানে কিছু ইলিগ্যাল করছে। আমার ম্যানেজারের কথা মনে পড়ল, আমায় শুধু আমার কাজ করা উচিত। ঠিক 2টো বাজার পর আমার চোখটা হলো এর সিসিটিভি ক্যামেরায় পড়ল। নিয়ম 3, রাত 2টো থেকে 2:17 মধ্যে হলো এর ক্যামেরায় তাকাবে না। আমি মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু কৌতূহল, সেই ভয়ঙ্কর কৌতূহল যা মানুষকে ধ্বংস করে। আমি এক পলক তাকালাম। স্ক্রিনে রুম 666 দরজার সামনে একটা লম্বা কালো ছায়া, কোট পরা, মুখ ভালো করে দেখতে পারলাম না। সে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আমার হৃদয়টা থেমে গেল। আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু ছায়াটা আমার মাথার ভিতরে আটকে গেল। ঠিক তখনই ফোন বাজল। ফ্রন্ট ডেস্কের পুরনো ল্যান্ডলাইন। ডিসপ্লেতে দেখলাম রুম 666। নিয়ম 2 মনে পড়ল। আমি ঠিক 3বার রিং হতে দিলাম, তারপর তুললাম। ওপারে নীরবতা, শুধু একটা হালকা শ্বাসের শব্দ। আমি প্রথমে কথা বললাম না। কয়েক সেকেন্ড পর একটা কণ্ঠ, তুমি কি এখনো আছো? আমি তৎক্ষণাৎ রিসিভার নামিয়ে রাখলাম। আমার হাত কাঁপছিল, ঘামে ভিজে গিয়েছিলাম। আমি ভাবলাম, এটা কি? কেউ কি আমার সঙ্গে মজা করছে? কিন্তু গভীরে জানতাম এটা মজা নয়। ওই রুমে কিছু একটা আছে। ফোন রেখে আমি আবার ক্যামেরার দিকে তাকালাম। ছায়াটা আর ছিল না, কিন্তু এবার রেজিস্ট্রি বইয়ের পাতা নিজে নিজে উল্টে যাচ্ছিল। আমি দেখলাম নতুন একটা নাম লেখা হয়েছে, অরণ্য রায়, রুম 666, চেক ইন আজ রাত। আমার নাম এখানে কি করছে আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি উঠে পায়চারি করতে লাগলাম। হোটেলের লবির প্রতিটি কোণ যেন জীবন্ত। দেওয়ালের পুরনো পেইন্টিংয়ের চোখগুলো আমাকে অনুসরণ করছিল। 1997 সালে এই হোটেল তৈরি হয়েছিল। আমি পরে জানতে পেরেছিলাম ব্রিটিশ ক্যাপ্টেন জেমস হ্যারিসের স্ত্রী এই রুম 666তেই মারা গিয়েছিলেন। তারপর থেকে এই হোটেলে কাজ করতে আসা বহু মানুষ নিখোঁজ হয়, কিন্তু সেদিন রাতে আমি কিছুই জানতাম না। ঠিক 3:13 নক শব্দ শুরু হলো রুম 666 থেকে।
ধীরে ধীরে, নিয়মিত। নিয়ম 5। ঠিক 3:13 রুম 666 থেকে নক শুনবে। উত্তর দেবে না, নড়বে না। আমি চেয়ারে জমে গেলাম। নকটা বাড়তে লাগল। তারপর নকটা লবির দিকে এগিয়ে আসতে লাগল। ফ্রন্ট ডেস্কের কাঠের প্যানেলে ঠক ঠক ঠক। আমি চোখ বন্ধ করলাম। শক্ত করে নড়লাম না, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছে। চোখ খুলতেই দেখলাম রেজিস্ট্রিতে আরেকটা লাইন যোগ হয়েছে, অরণ্য রায়, পার্মানেন্ট অকুপেন্ট, রুম 666। আমি উঠে দৌড়াতে চাইলাম, কিন্তু পা দুটো যেন মেঝেতে আটকে গিয়েছে। তারপর যেভাবে হোক উঠে আমি জানালার কাছে গেলাম। বাইরে কুয়াশা, কোনো রাস্তা দেখা যাচ্ছে না। আমি ভেবেছিলাম আমি চলে যাব, আর কটা দিন মাত্র। রাত 4টা বাজল। আমি চুপ করে বসে রইলাম। মনে মনে নিয়মগুলো আবার আওড়ালাম। আমি কম্পিউটার চেক করলাম। স্ক্রিনে রুম 666 দেখাচ্ছে খালি, কিন্তু আমি জানতাম এটা মিথ্যে। কারণ নিয়ম 6, সিস্টেমে রুম 666 খালি দেখালেও বিশ্বাস করো না। ওটা কখনো খালি নয়। ওই ঘর কখনো খালি হয় না। আমি হাউসকিপিংয়ের কথা ভাবলাম না, কাউকে পাঠালাম না। সকাল 6টা বাজতেই ম্যানেজার শ্রীমান রায়চৌধুরী এসে দাঁড়ালেন। তাঁর চোখ দেখে মনে হলো তিনি সব জানেন। তিনি শুধু বললেন, রাত ভালো কেটেছে। নিয়ম মেনেছ। আমি কিছু বলতে পারলাম না। তিনি চলে গেলেন। আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। তৃতীয় রাত, একই ঘটনা, কিন্তু এবার আরও ভয়ঙ্কর। রুম 666 থেকে নকিং শব্দটা শুরু হলো ঠিক 3:13। এবার নকটা সরাসরি ফ্রন্ট ডেস্কে চলে এলো। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু চোখের ভিতরে দেখতে পাচ্ছিলাম একটা মেয়ে, সাদা শাড়ি, রক্তাক্ত মুখ, দরজার সামনে দাঁড়িয়ে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে আওয়াজ বেরোল না। আমি বুঝতে পারছিলাম এটা কোনো মজা নয়। সত্যি এই হোটেল আমার আত্মাকে ধীরে ধীরে গিলে ফেলছে। আমার মায়ের মুখটা চোখের সামনে ভাসছিল। আমি ফোন করার চেষ্টা করলাম। তখনই রুম 666 থেকে ফোন এল। আমি তুলে নিলাম, কিন্তু লাইনে শুধু একটা কণ্ঠ, তুমি এখনো আছো। আমি ছাড়লাম। আমি নিজেকে বোঝালাম নিয়ম 2 ভাঙিনি, কিন্তু ভয়টা বাড়ছিল। হোটেলের প্রতিটি ঘর যেন জীবন্ত হয়ে উঠছিল। কাঠের ফাটলে শব্দ, পেইন্টিংয়ের চোখ নড়ছিল। কিন্তু আমি জানতাম এটা শুরু মাত্র। আমার মনে হচ্ছিল আমি আর অরণ্য রায় নই। আমি এই হোটেলের অংশ হয়ে যাচ্ছি। প্রতিটি নিয়ম আমাকে আরো গভীরে টেনে নিচ্ছে। রাত শেষ হলো সকাল 6টায়। যখন আমি ঘরে ফিরলাম, তখন আয়নায় আমার চেহারা দেখে চমকে উঠলাম। চোখের নিচে কালি, গাল বসে গেছে। মনে হচ্ছিল আমি কয়েকদিনে 10 বছর বুড়ো হয়ে গেছি। আমি বিছানায় শুয়ে মায়ের কথা ভাবছিলাম। বেলেঘাটার সেই ছোট ফ্ল্যাট, মায়ের কাশি, ওষুধের বোতল। 50,000 টাকার জন্য আমি এখানে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে এই টাকা আমার জীবনের দাম। দিনের বেলা হোটেলটা একদম অন্যরকম। সূর্যের আলোয় লবি স্বাভাবিক লাগছিল, কিন্তু আমি জানতাম অন্ধকার নামলেই সব বদলে যাবে। আমি রেজিস্ট্রি বইটা আবার খুললাম। আমার নামটা এখনো সেখানে লেখা, পার্মানেন্ট অকুপেন্ট। আমি কাগজটা আবার পড়তে গেলাম। নিয়মগুলো একই, কিন্তু নিচের অংশটা অন্ধকারে ছিল। আমি দেখিনি। যদি দেখতাম, হয়তো সেদিনই পালিয়ে যেতাম। চতুর্থ রাতে নকের শব্দ আরও জোরে হল। রুম 666-র দরজা যেন কাঁপছিল। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। মনে মনে গুনছিলাম 1, 2, 3, কিন্তু নকের শব্দ থামছিল না। তারপর নকের শব্দ আরও তীব্র হয়ে ফ্রন্ট ডেস্কে চলে এলো। আমি চোখ বন্ধ রাখলাম, কিন্তু মনে হচ্ছিল কেউ আমার কাঁধে হাত রেখেছে। ঠান্ডা, হাড়ের মতো হাত। আমি আর সহ্য করতে পারছিলাম না। মায়ের জন্য আমি এখানে আছি, কিন্তু এখন মনে হচ্ছে মাও এই হোটেলের অংশ হয়ে গেছে।
ফোনে যখন মায়ের গলা শুনি, সেটা কি সত্যি মা নাকি হোটেলের কণ্ঠ আমি জানি না। হোটেলের প্রতিটি দেওয়াল যেন আমার গল্প জানে। 1997 সালের ব্রিটিশ অফিসারদের ছবি, তাদের স্ত্রীদের হাসি, সবাই যেন আমাকে বলছে তুমি এখানেই থাকবে চিরকাল। এইভাবে দিন কাটছিল, কিন্তু প্রতি রাতে ভয় বাড়ছিল। আমি বুঝতে পারছিলাম এই হোটেল আমাকে ছেড়ে দেবে না। 50,000 টাকা এখন শুধু একটা স্বপ্ন, আসল দাম হলো আমার আত্মা।